আকাশে আজ মেঘের রংটা ঠিক কলাপাতার ছোপানো সবুজ। এই মেঘ দেখলে বৃষ্টির চেয়ে বেশি বিষণ্ণতা পাই। আনিস সাহেব বারান্দায় দাঁড়িয়ে মেঘ দেখছিলেন। হুট করে তার মনে হলো, আজ যদি রান্না করেন তবে মন্দ হয় না। তার স্ত্রী নীলু বাপের বাড়ি গেছে। ঘরে একা থাকা মানেই এক ধরনের অরাজকতার সৃষ্টির সুযোগ। আনিস সাহেবের রান্নার হাত অবশ্য বিশ্ববিখ্যাত। বিখ্যাত তার ভয়াবহতার জন্য। গতবার যখন তিনি ডিম ভাজতে গিয়েছিলেন, তখন সেই ডিমের অবয়ব দেখে নীলু জিজ্ঞেস করেছিল, এটা কি খাবার না কোনো ভিন গ্রহের প্রাণীর ময়না তদন্তের রিপোর্ট। আজকের টার্গেট মুরগির ঝোল আর সাদা ভাত। রান্নাঘরে ঢুকেই আনিস সাহেবের মনে হলো তিনি এক বিশাল যুদ্ধক্ষেত্রের সেনাপতি। তবে এই সেনাপতির হাতে তলোয়ারের বদলে আছে একটা ভোঁতা বাটি। মুরগি কাটা নিয়ে তিনি বিপাকে পড়লেন। মুরগির হাড়গুলো যেন তার সাথে জেদ ধরেছে। এক একটা কোপ মারেন আর হাড়গুলো পিছলে ড্রেনের কাছে চলে যায়। রান্না শুরু হলো। তেলের উপর পেঁয়াজ ছাড়তে এক বিশাল আওয়াজ হলো, শাসা। আনিস সাহেব এক হাত পিছলে গেলেন। তার মনে হলো কড়াইয়ের ভিতরে কোনো এক অতৃপ্ত আত্মা চিৎকার করে উঠল। গল্পের চরিত্ররা প্রায় নিজেদের সাথে কথা বলে। আনিস সাহেবও বলেন। আনিস সাহেব ঘাবড়াবার পাত্র না। পেঁয়াজ লাল হওয়া মানে বিজয়ের শুরু। কিন্তু পেঁয়াজ লাল হলো না, মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে গেল। পুরা পেঁয়াজের গন্ধে সারা ঘর ভরে গেছে। ঠিক এই সময়ে কলিং বেল বাজল। দরজা খুলতেই দেখা গেল পাশের বাসার মতিন সাহেব। লোকটা ছোটোখাটো, চোখে মোটা ফ্রেমের চশমা। মতিন সাহেব নাকে রুমাল দিয়ে বলেন, আনিস সাহেব, আপনাদের বাসায় কি টায়ার পোড়ানো হচ্ছে নাকি? আনিস সাহেব অমায়িক হেসে বললেন, না না ভাই সাহেব, একটু ক্যারামেলাইজ পেঁয়াজ বানানোর চেষ্টা করছি, ফ্রেঞ্চ স্টাইল। মতিন সাহেব সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বিদায় হলেন। মশলা কষানোর পর্যায়ে আনিস সাহেব আবিষ্কার করলেন তিনি হলুদের বোতলে ভুলে লাল মরিচের গুঁড়ো বেশি দিয়ে ফেলেছেন। কড়াইয়ের রং এখন উদীয়মান সূর্যের চেয়েও লাল। দেখতে মনে হচ্ছে আগ্নেয়গিরির লাভা ফুটেছে। তিনি ভাবলেন, ঝাল কমাতে মিষ্টি দরকার। তিনি আধা কাপ চিনি ঢেলে দিলেন। এরপর মনে হলো স্বাদ ব্যালেন্স করতে হলে লবণ লাগবে। লবণের বয়াম উপর করে দিলেন। মুরগির ঝোল যখন ফুটছে, আনিস সাহেব এক চামচ মুখে দিয়ে দেখলেন তার চোখের মনে স্থির হয়ে গেল। স্বাদটা ঠিক বর্ণনা করা সম্ভব না। মনে হলো কেউ একজন তার জিভের উপর অ্যাসিড ঢেলে দিয়েছে। আবার একই সাথে এক বস্তা চিনি আর 2 চামচ লবণের মিশ্রণ খাইয়ে দিচ্ছে। এই স্বাদ মানুষের জন্য নয়, সম্ভবত কোনো রাক্ষসের পছন্দের মেনু হতে পারে। রান্নাঘরের জানালার পাশে একটা চড়ুই পাখি বসেছিল। আনিস সাহেব পাখিটার দিকে তাকিয়ে করুণ স্বরে বললেন, বুঝলে ভাইয়া চড়ুই, রান্না একটা আর্ট, আর আমি হলাম সেই শিল্পী যার আঁকা ছবি কেউ বুঝবে না। তার মনে পড়ল নীলুর কথা। নীলু যখন রান্না করে তখন তার হাতে কোনো জাদু থাকে না, থাকে মায়া। সে মায়ের বলেই সাধারণ ডাল ভাত অমৃত হয়ে ওঠে। অথচ তিনি আজ 13 পদের মশলা দিয়েও যা বানিয়েছেন তা ডাস্টবিনেও ফেলার অযোগ্য। হঠাৎ নীলুর ফোন এলো। কি করছো? বিশেষ কিছু না, মেঘ দেখছিলাম। রান্নাঘরের জানালার কাজটা কি খোলা? আমার মনে হচ্ছে তুমি কিছু একটা পুড়িয়েছ, আমি এখান থেকে গন্ধ পাচ্ছি। আনিস সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েদের ঘ্রাণ শক্তি মাঝে মাঝে টেলিপ্যাথির মতো কাজ করে। ভাত বসানো হয়েছিল। প্রেসার কুকারে হঠাৎ একটা বিকট শব্দ হলো, ফুস। তারপরে মনে হলো রান্নাঘরের তুষারপাত শুরু হয়েছে। না, তুষার না, ভাতের মার আর চালের কণা দেয়ালে, সিলিংয়ে, আনিস সাহেবের চশমায় লেপটে গেছে। আনিস সাহেব আয়নায় নিজেকে দেখলেন। ভাতের মার তার চুলে লেগে আছে। মনে হচ্ছে তিনি হঠাৎ করে বৃদ্ধ হয়ে গেছেন। চশমার এক পাশে একটি সেদ্ধ চাল ঝুলে আছে, যা লেন্সের উপর এক অদ্ভুত প্রতিবিম্ব তৈরি করেছে। গভীর রাতে আনিস সাহেব বারান্দায় বসে আছেন। সামনে এক বাটি মুড়ি আর চানাচুর। রান্না করা সেই মুরগি ডাস্টবিনে শায়িত। পাশের বাবাচ্চার কুকুরটা সে মুরগির হাড় মুখে নিয়েও কুই কুই শব্দ করে পালিয়ে গেল। সম্ভবত কুকুরটাও বুঝতে পেরেছে এই রান্নার সাথে পাল্লা দেওয়া তার সাধ্যের বাইরে।
আনিস সাহেবের মনে হলো মানুষের সব জেদ শেষ পর্যন্ত পেটের কাছে এসে হেরে যায়। তিনি মুড়ি চিবিতে চিবিতে ভাবলেন, আগামীকাল নীলু ফিরে এলে তাকে একজোড়া কাঁচের চুড়ি কিনে দিতে হবে। যে হাত এই বিভীষিকা থেকে তাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে, সে হাতের সম্মান করা উচিত।